transient ischemic attack. TIA. Temporary cerebral ischemia that result the brief neurological deficit lasting less than 24 hours. 24 ঘন্টার কমে যদি কোনো নিউরোলজিক্যাল ডেফিসিয়েট থাকে তখন তাকে আমরা টেম্পোরারি সেরেব্রাল ইসকেমিয়া বলি। এটার ইনভেস্টিগেশনের মধ্যে কী করতে হয়? এমআরআই ইজ দ্য ফার্স্ট চয়েস। টিয়া যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে এমআরআই ইজ দ্য ফার্স্ট চয়েস। আইডেন্টিফাই দ্য ইসকেমিক আর্লিয়ার দেন সিটি। সিটিতে আমরা সিটি করি, স্ট্রোক চিন্তা করলে আমরা সিটি করি কেন? সিটি করি সেখানে কোনো হ্যামোরেজ আছে কিনা ওটা দেখার জন্য। আর ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক টিয়া ইসকেমিয়া দেখার জন্য হচ্ছে এমআরআই ইজ দ্য বেস্ট চয়েস। ডিটারমাইন দ্য টেরিটরি অফ দ্য ইসকেমিয়া, ডিটেক্ট দ্য অল্টারনেটিভ প্যাথোলজি। কোন টেরিটরিতে হচ্ছে এটা দেখার জন্য। হ্যাঁ, আচ্ছা। ডু নট অফার দ্য সিটি ব্রেন আনলেস দেয়ার ইজ ক্লিনিক্যাল সাসপেন্ড টু অল্টারনেটিভ ডায়াগনোসিস। আচ্ছা, সিটি ব্রেইন আমরা হচ্ছে অ্যাডভাইস করব না যদি না আমাদের অল্টারনেটিভ কোনো ডায়াগনোসিস থাকে। আচ্ছা, ডুপ্রেস আল্ট্রাসাউন্ড ফর ক্যারোটিড স্টেনোসিস। ক্যারোটিড যদি স্টেনোস থাকে তাহলে আমরা ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করতে পারি। আর্জেন্টলি পসিবল ক্যারোটিড endarterectomy the most appropriate next step if the bruit in the neck are heard upon the auscultations. If the ultrasound is not available, then CT angiogram অথবা MR angiogram করা যায়। আচ্ছা, তাহলে এখানে যেটা বুঝলাম সেটা হচ্ছে যদি নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে এবং সেটা 24 আওয়ারের কম থাকে তখন তাকে আমরা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বলি। এই ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক ডায়াগনোসিস করার জন্য আমাদের বেস্ট ইনভেস্টিগেশন টুল হচ্ছে এমআরআই। সিটি স্ক্যান না কেন? কারণ সিটি স্ক্যানে হ্যামোরেজ ভালো বোঝা যায়, এমআরআইতে আমরা ইসকেমিক টেরিটরিগুলো ভালো বুঝতে পারবো। আচ্ছা, যদি না আমার অল্টারনেটিভ কোনো ডায়াগনোসিস থাকে আমি সিটি স্ক্যান দিব না। আর আমি হচ্ছে নেকের দিকে ব্রুই শুনবো কোনো ক্যারোটিড ব্রুই আছে কিনা। যদি ক্যারোটিড ব্রুই থাকে তাহলে আমি ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড দিতে পারি যে ক্যারোটিড কোনো স্টেনোসিস আছে কিনা ওটা দেখার জন্য। সেই অনুসারে হচ্ছে ক্যারোটিড এন্ডার্টারেক্টমি লাগবে কিনা ওটা দেখার জন্য। হ্যাঁ, আর যদি ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড অ্যাভেলেবেল না হয় তখন হচ্ছে সিটি এনজিওগ্রাম অথবা এমআর এনজিওগ্রাম করা যায়। আচ্ছা, এখন আমরা ট্রিটমেন্ট কী দিব? ট্রিটমেন্টের ক্ষেত্রে ইমিডিয়েট থেরাপি ইনিশিয়ালি হচ্ছে আমরা অ্যাসপিরিন দিব 300 মিলিগ্রাম ইমিডিয়েটলি আনলেস কন্ট্রাইন্ডিকেটেড। যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে হচ্ছে আমরা অ্যাসপিরিন দিব। অ্যাসপিরিন 75 মিলিগ্রাম 4 ট্যাবলেট স্টেট দিব। ওই যে ইয়ার মতো এমআই নিয়ে আসলে, এসিএস নিয়ে আসলে আমরা পেশেন্টকে কী দিই? পেশেন্টকে হচ্ছে আমরা 75 মিলিগ্রামের 4টা এবং ক্লোপিড অ্যাসপিরিন এগুলো দিই। হ্যাঁ, সো এখানেও হচ্ছে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক নিয়ে আসলে আমরা হচ্ছে টিয়া চিন্তা করলে আমরা অ্যাসপিরিনটা দিয়ে দিব যদি না সেখানে কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে বা হ্যামোরেজের কোনো ম্যানিফেস্টেশন থাকে ব্রেনে। তখন to be seen within 24 hours of onset of symptoms for specialist assessment. আচ্ছা, ডু নট ইউজ 24 আওয়ার্সের মধ্যেই হচ্ছে সিমটম অ্যালাইজের মধ্যে এটা দেওয়া যায়। ডু নট ইউজ স্কোরিং সিস্টেম such as ABCD2 to assess the risk of subsequent stroke or inform urgent of referral. স্কোরিং সিস্টেম করা যাবে না, যেমন ABCD2 স্কোরিং করা যায় না, কিন্তু অ্যাসেসমেন্ট করবে যে কোনো সাবসিকুয়েন্ট স্ট্রোক হতে পারে কিনা অথবা আর্জেন্ট রেফারাল লাগবে কিনা সেটার জন্য।
Secondary prevention introduced as soon as diagnosis is confirmed. সেকেন্ডারি প্রিভেনশনের ক্ষেত্রে আমরা হচ্ছে ক্লপিড দিতে পারি 300 মিলিগ্রাম লোডিং ডোজ ফলোড বাই 75 মিলিগ্রাম ডেইলি দেওয়া যায় ক্লপিড। অ্যাসপিরিন অ্যান্ড ডাইপারিডামল শুড বি গিভেন ইন দ্য পেশেন্ট হু ক্যানট টলারেট ক্লপিড। যারা ক্লপিড টলারেট করতে পারে না তাদেরকে ডাইপারিডামলটা দেওয়া হয়। ফার্স্টলি তো ইমিডিয়েটলি অ্যাসপিরিন দিব যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে। তারপরে সেকেন্ডারি প্রিভেনশনের জন্য আমরা ক্লপিড দিতে পারি। ফার্স্টে 300 মিলিগ্রাম লোডিং দেওয়া হয়, তারপরে 75 মিলিগ্রাম হচ্ছে দেওয়া হয়, ডেইলি দেওয়া হয়। যদি ক্লপিড টলারেট করতে না পারে তাহলে অ্যাসপিরিন অ্যান্ড ডাইপারিডামল দেওয়া হয়। হাই ইন্টেন্সিটি অ্যাটোভাস্টাটিন 20 to 80 মিলিগ্রাম ডেইলি দেওয়া হয়। 20 to 80 মিলিগ্রাম স্টার্ট ইমিডিয়েটলি অ্যাজ পার রয়্যাল। তাহলে হচ্ছে আমরা যখনই স্ট্রোক চিন্তা করব তখন অ্যাটোভাস্টাটিন 20 থেকে 80 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায়। আচ্ছা, তারপর স্টার্টেড ইমিডিয়েটলি ইমিডিয়েট ইনিশিয়ালি অফ স্ট্যাটিন ইজ নট রিকমেন্ডেড। নাইস কাইন্ডলি না, আবার হচ্ছে স্ট্যাটিন নট রিকমেন্ডেড বলছে। ক্যারোটিড অ্যান্ডারটেরেক্টমি কাদের করবো? এই যে আমরা ক্যারোটিড ডুপ্লেক্স, ক্যারোটিড ব্রুই যদি পাই ক্যারোটিড ডুপ্লেক্স করি। অ্যান্ডারটেরেক্টমি কাদের করবো? Non-disability people with non-disabling stroke or TIA. Carotid stenosis of 50 to 99% stenosed হয়ে গেছে, তাদের ক্ষেত্রে রেফার আর্জেন্টলি ফর ক্যারোটিড অ্যান্ডারটেরেক্টমি অথবা মেডিকেল ট্রিটমেন্ট। ফর বিপি কন্ট্রোল করতে হবে, অ্যান্টিপ্ল্যাটিলেট দিতে হবে, স্ট্যাটিন দিতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। তো স্ট্যাটিন, অ্যান্টিপ্ল্যাটিলেট, বিপি কন্ট্রোল আর হচ্ছে লাইফস্টাইল। আর ক্যারোটিড স্টেনোসিস অফ লেস দেন 50%, যদি হচ্ছে 50%-এর কম থাকে ক্যারোটিড স্টেনোসিস, কোনো সার্জারি লাগবে না, তবে মেডিকেল মেজারগুলো যেমন বিপি কন্ট্রোল, অ্যান্টিপ্ল্যাটিলেট, স্ট্যাটিন, লাইফস্টাইল মডিফিকেশন এগুলো দিতে হবে। বিপি কন্ট্রোলের জন্য অ্যান্টিহাইপারটেনসিভ, আর যদি এফ থাকে তখন অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হয়। অ্যান্টিকোয়াগুলেন্ট যদি অ্যান্টিপ্ল্যাটিলেটের ক্ষেত্রে যদি টিয়া থাকে আমরা ক্লপিড দেবো, ইসকেমিক স্ট্রোকও থাকলে আমরা ক্লপিডই দিই, ক্লপিড। তাহলে জিস্টটা কি হলো ট্রিটমেন্টের? একটা পেশেন্ট যদি আমরা চিন্তা করি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হয়েছে, লেস দ্যান 24 আওয়ার্সের মধ্যে আসছে, আমরা ইমিডিয়েটলি একটা লোডিং ডোজ দিয়ে দিব অ্যাসপিরিনের 300 মিলিগ্রামের। তারপর সেটাকে অবজার্ভ করব যে সাবসিকুয়েন্ট কোনো স্ট্রোক হয়েছে কিনা অথবা রেফার করা লাগবে কিনা। তারপরে যদি এসব না থাকে তখন আমরা সেকেন্ডারি প্রিভেনশনের জন্য ক্লোপিডগ্রেল দেব। এটাও লোডিং 300 মিলিগ্রাম দিব, তারপরে 75 মিলিগ্রাম ডেইলি দিব। যদি কেউ ক্লোপিড টলারেট করতে না পারে তখন অ্যাসপিরিনের সাথে ডাইপারিডামল দেওয়া যায়। আচ্ছা, অ্যান্টিপ্ল্যাটিলেট গেলেও তারপরে হচ্ছে একটা দিতে হবে, স্ট্যাটিন দিতে হবে, লিপিড লোয়ারিং এজেন্ট। এটার ক্ষেত্রে অ্যাটোভাস্টাটিন কোথা থেকে শুরু করব? 20 to 80 মিলিগ্রামের মধ্যে দেই ইমিডিয়েটলি স্টার্টিংয়ে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ওই যে ক্যারোটিড ব্রুই আছে কিনা সেটা দেখব, ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করব। যদি স্টেনোসিস 50 থেকে 90%-এর মধ্যে থাকে তখন আর্জেন্ট অ্যান্টারটেরেক্টমি করতে হয়। সাথে মেডিকেল মেজার যেমন ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হয়, অ্যান্টিপ্লেটিলেট তো আমরা দিব, স্ট্যাটিন দিব, লাইফস্টাইল মডিফিকেশনের রুলসগুলো বলবো। আর যদি স্টেনোসিস 50%-এর কম থাকে তখন আমরা কোনো সার্জারি করব না, ওই মেডিকেল মেজারগুলো নেব, বিপি কন্ট্রোল, অ্যান্টিপ্ল্যাটিলেট, স্ট্যাটিন, লাইফস্টাইল মডিফিকেশন। আচ্ছা, তারপরে আসে হচ্ছে বিপি কন্ট্রোলের জন্য অ্যান্টিহাইপারটেনসিভ। আর যদি এফ থাকে অ্যাসোসিয়েটেড তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট। যেমন ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকটা কেন হয়? কোনো থ্রম্বাস যদি থাকে, যেমন মাইট্রাল স্টেনোসিস আছে কিনা। মাইট্রাল স্টেনোসিস হচ্ছে লেফট অ্যাট্রিয়ামটা হচ্ছে বড় হয়ে যায়, সেখান থেকে হচ্ছে একটা এফ হতে পারে, এফ থেকে হচ্ছে ওখান থেকে কোনো থ্রম্বাস ছুটে গিয়ে টিয়া হতে পারে। এটার জন্য যদি এফ থাকে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে। জিস্টের ক্ষেত্রে অ্যান্টিপ্ল্যাটিলেট, টিয়া অথবা ইসকেমিক স্ট্রোক, আমাদের চয়েস থাকবে হচ্ছে ক্লোপিডগ্রেল। আচ্ছা,
Brain imaging of TIA in stroke. MRI is the best choice for diffuse weighting of the image and if preferred moderately in patient with suspected TIA. Non-contrast cranial CT, gold standard and most important initial imaging in stroke. স্ট্রোকের ক্ষেত্রে আমরা তো হচ্ছে নন কন্ট্রাস্ট সিটি করি, সিটি অফ হেড এগুলো করি ফর আইডেন্টিফাইং ওয়েদার দ্যার ইজ ইস্কেমিয়া হ্যামোরেজ আছে কিনা, বেসিক্যালি এটা দেখার জন্য ইস্কেমিয়ার জন্য এমআরআই বেস্ট। ইফ দ্য অ্যাকিউট হ্যামোরেজ বাট ক্যান নট রিলেবলি আইডেন্টিফাই দ্য আর্লি ইস্কেমিয়া ধরতে পারবে না, বাট হচ্ছে হ্যামোরেজ থাকলে ওটা হচ্ছে ধরতে পারে। আচ্ছা, এখন আমরা হচ্ছে ইস্কেমিক স্ট্রোক করবো।